হ্যালো ভিউয়ার্স, তোমরা যারা ক্লাস 6 এবং 7-এ পড়ো এবং ক্ষেত্রফল বলতে এখন পর্যন্ত দৈর্ঘ্য ইন্টু প্রস্থকে বোঝো, তাদের জন্য আজকের এই লেকচার। তোমরা জানো যে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, কিন্তু বুঝতে পারো না যে বৃত্তের দৈর্ঘ্য কোথায় এবং প্রস্থ কোথায়। দেখো, তোমাদের বোঝানোর জন্য আমি এখানে দুইটা চিত্র ড্র করছি। বাম দিকে একটা বৃত্ত আঁকা আছে এবং এই বৃত্তকে আমি সমান 32টা ভাগে ভাগ করছি এবং প্রত্যেকটা ভাগকে বোঝানোর জন্য এখানে ডিফারেন্ট ডিফারেন্ট কালার করা আছে এবং তোমাদেরকে আরও ভালোভাবে বোঝানোর জন্য আমি নাম্বারিং সিস্টেম করে দিয়েছি। এখানে 1 2 3 4 5 6 এভাবে 32 পর্যন্ত সমান 32টা ভাগকে দেখানো হয়েছে। এখন দেখো আমাদের কাজ কি হবে। আমাদের কাজ হবে এই 32টা টুকরাকে কেটে নেওয়া, বৃত্ত থেকে কেটে নিয়ে একটা আরেকটার অপোজিটে রেখে এইভাবে বসানো। তোমরা ভালোভাবে খেয়াল করে দেখো, 1 নাম্বার এবং 2 নাম্বার টুকরাকে যদি আমরা কেটে নিই এবং 1 নাম্বার টুকরাকে অনেকটা ত্রিভুজের মতন এভাবে রেখে 2 নাম্বারটাকে অপোজিট করে বিপরীতমুখী করে যদি 1 নাম্বারের সাথে বসিয়ে দিই এবং বাকিগুলোকে এইভাবে যদি 32টা টুকরাকে বসাই, তাহলে এটা অনেকটা আয়তক্ষেত্রের মতন হয়ে যায়। তোমরা ভাবতেছো যে বৃত্তের পরিধি তো বাঁকা, তো এখানে আমরা আয়তক্ষেত্রের এই দৈর্ঘ্যের অংশগুলোকে আমরা কেন সরলরেখা দেখালাম। তোমাদের বলে রাখি যে আমি এই বৃত্তটাকে সমান 32টা ভাগে ভাগ করছি। যদি আমি এটাকে 64 কিংবা 128 কিংবা 256 কিংবা আরও বেশি সংখ্যকভাবে ভাগ করতে পারতাম, তাহলে পরিধির এই ছোট ছোট অংশগুলোকে এক্স্যাক্টলি সরলরেখার মতন বিবেচনা করা যাইতো। এই জন্য আমি এখানে সরলরেখা হিসেবে দেখিয়েছি, যাতে এটা অনেকটা আয়তক্ষেত্রের মতন দেখতে মনে হয় তোমাদের। তোমরা এই অংশগুলো ভালো করে খেয়াল করে দেখো, প্রত্যেকটা একটা আরেকটার অপোজিটে সাজানো আছে। 1 অ্যান্ড 2 এটা একটা আরেকটার অপোজিটে রেখে এভাবে পাশাপাশি বসানো হয়েছে। 3 অ্যান্ড 4, 5 অ্যান্ড 6 এভাবে 31 32 পাশাপাশি রেখে সাজালে এটা অনেকটা আয়তক্ষেত্রের মতন হয়ে যায়। আমি কালারগুলো সব সেম রাখছি। এখানে 1 নম্বরে যে কালার দেওয়া আছে বৃত্তের, এখানে পাশে আয়তক্ষেত্রের সেম কালার দেওয়া আছে তোমাদের বোঝানোর জন্য। এখন তোমরা খেয়াল করো যে আমি এই আয়তক্ষেত্রের নিচের এখানে পাই আর কেন লিখলাম। তোমরা জানো যে বৃত্তের পরিধি 2 পাই আর। তো তোমরা ভালো করে খেয়াল করে দেখো, আমরা এই আয়তক্ষেত্রটা যখন সাজিয়েছি তখন একটা টুকরাকে আরেকটা টুকরার অপোজিটে রেখে সাজাইছি। দ্যাট মিনস নাম্বারিং সিস্টেমটাকে খেয়াল করলে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবা। নিচের এই অংশে দেখো আছে 1 3 5 7 এভাবে 31, উপরের দিকে আছে 2 4 6 8 এভাবে 32। দ্যাট মিনস আমাদের এই বৃত্তের সমগ্র পরিধিটাকে আমরা সমান 2 ভাগে ভাগ করে দিছি। সমান 2 ভাগে ভাগ করে দেওয়ার ফলে পরিধির যে আমাদের সূত্র ছিল 2 পাই আর, সেটা সমান 2 ভাগে ভাগ হয়ে পায়ার এবং পায়ার হয়ে গেছে। নিচের দিকের অংশ পায়ার, উপরের দিকের অংশ পায়ার, ওয়ানলি বিকজ পরিধির অর্ধেক অংশ নিচের দিকে চলে আসছে এবং অর্ধেক অংশ উপরের দিকে চলে আসছে। এখন দেখো, এই পাশে আদ দিয়ে আমি ব্যাসার্ধকে বুঝাইছি। এখানে বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলে। এই টুকরাটাকে কেটে এইভাবে লম্বালম্বি সাজাইলে এটা এটা ব্যাসার্ধকে রিপ্রেজেন্ট করে। এখন তোমরা যারা জানো যে ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাদের আর বুঝতে বাকি নেই যে এটা এই অনেকটা আয়তক্ষেত্রের মতন এই অংশের দৈর্ঘ্য পাই আর এবং প্রস্থ আর। সেক্ষেত্রে পাই আর ইন্টু আর এইভাবে করলে আমরা পাই আর স্কোয়ার পাই। এটা তোমরা যারা ইন্টিগ্রেশনের সাথে পরিচিত না, উপরে ক্লাসে উঠলে তোমরা অবশ্যই জানতে পারবে। তাদের জন্য আমি এটা বানাইছি যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ দিয়ে কীভাবে বৃত্তের ক্ষেত্রফল দেখানো যায়। তো তোমরা যখন উপরে ক্লাসে উঠবে তখন ইন্টিগ্রেশনের সাথে পরিচিত হইলে বৃত্তের সমীকরণ জানতে পারলে আরও ভালোভাবে বৃত্তের ক্ষেত্রফল বের করতে পারবা। সেক্ষেত্রে তোমাদের এই কনসেপ্টটা আমি জানিয়ে রাখলাম যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ দিয়েও বৃত্তের ক্ষেত্রফল বের করা যায়। এবং তোমরা যে জানো পাই আর স্কোয়ার, সেটা এখানে দেখা যাচ্ছে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।